হ্যালো কোয়ালিটেটিভ লার্নার্স, ওয়েলকাম জানাচ্ছি আমাদের এসএসসি 26 বেসিক টু একাডেমিক ফ্রি কোর্সে। তোমাদের সাথে আমি আছি এস এম খাদেমুল জান্নাত জিসান, ফাউন্ডার অফ কোয়ালিটেটিভ লার্নিং। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের টপিক ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, প্রথম দিন আমরা ক্লাস করব ট্যাগ কোশ্চেন নিয়ে। এটি তোমাদের এসএসসিতে সব থেকে সহজ একটি টপিক। আজকের মাত্র 30 থেকে 35 মিনিটের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের ট্যাগ কোশ্চেন এর সম্পূর্ণ বেসিক আমি ক্লিয়ার করে দেব। সম্পূর্ণ ক্লাসটা করে আমাদের সাথে থাকো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দেই, যারা আজকের ক্লাসটা করার পর কিছু বুঝবা না তারা কেউ হোপলেস হও না। তোমাদের জন্য থাকছে ট্যাগ কোশ্চেন নিয়ে করা আমাদের দ্বিতীয় ক্লাস। এইটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে করাবো পরবর্তী ক্লাসটা, এবং ইনশাল্লাহ ওই ক্লাসে তোমরা কিছু না কিছু বুঝবা। তবে আজকের ক্লাসটা সম্পূর্ণ করো, কারণ বেসিক একটু ধারণা না থাকলে প্র্যাকটিসেও কিছু বুঝবা না। খাতা কলম নিয়ে বসো, কারণ প্রত্যেকটা জিনিস তোমাকে নোট করতে হবে। ট্যাগ কোশ্চেনে অনেক জিনিস মুখস্থ করার আছে। তুমি যদি সেই জিনিসগুলো প্রপারলি করে মুখস্থ না করো তাহলে তুমি ট্যাগ কোশ্চেনের কিছু বুঝবা না। ট্যাগ কোশ্চেনের মুখস্থর অনেক কিছু আছে, এই জন্য খাতা কলমটা প্লিজ নাও, নোট করো। ট্যাগ কোশ্চেন করার শুরুতে প্রথমেই দেখে নেই কিভাবে ট্যাগ কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো, শুরুতেই তোমাদের একটা সেন্টেন্স দেয়া থাকবে এবং সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া থাকবে, এবং সেই সেন্টেন্সটার সাথে সাদৃশ্য রেখে তোমাদেরকে একটা কোশ্চেন জুড়ে দিতে হবে এর সাথে, এবং এই কোশ্চেনটার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আবার দেখো, একটা সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্সের সাথে সাদৃশ্য রেখে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, এবং এই ব্ল্যাঙ্ক অংশটাতেই তোমার ট্যাগ কোশ্চেন বসাইতে হবে। দেখো, যেমন এখানে একটা সেন্টেন্স আছে, হি ইজ আ স্টুডেন্ট, তারপর গ্যাপ আছে। দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ইজন্ট আ স্টুডেন্ট। ওইটা তো গেল কোশ্চেনের পালা। এখন দেখো অ্যান্সার তোমাদের কিভাবে লিখতে হবে। হি ইজ আ স্টুডেন্ট, এটার অ্যান্সার হবে ইজেন্ট হি। ইজেন্ট হি, হি ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি। দ্বিতীয়টা দেখো, হি ইজন্ট আ স্টুডেন্ট, এটার অ্যান্সারটা হবে ইজ হি। আমি বুঝছি তোমরা এখনো কিছুই বুঝো নাই, বা আমি নিজেও কিছু বোঝাইও নাই। জাস্ট দেখো কিভাবে কোশ্চেন আসে এবং কিভাবে অ্যান্সার করতে হয়। একটা কথা মনে রাখবা, পরীক্ষার খাতায় তোমাদেরকে সম্পূর্ণটা তুলে অ্যান্সার করতে হবে। পরীক্ষার খাতায় সম্পূর্ণটা তুলে অ্যান্সার করতে হবে, মানে তোমাকে হি ইজ আ স্টুডেন্ট এই পর্যন্ত তুলে তারপর ইজেন্ট হি লিখতে হবে এবং নিচে আন্ডারলাইন করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এইটা, তুমি যদি শেষে কোশ্চেন মার্ক না দাও তাহলে তোমার পুরোটাই ভুল হিসাবে গণ্য হবে, মানে এখানে তুমি জিরো পাবা। তোমাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এরপর আসো ট্যাগ কোশ্চেনের রুল শুরু করা যাক। এগুলো হচ্ছে বেসিক রুল। একটা কথা মাথায় রাখো, ট্যাগ কোশ্চেনের দুইটা ক্লাস নেব মেইনলি। একটা হচ্ছে তোমার রুল দিয়ে ট্যাগ কোশ্চেন বোঝাবো, আর একটা প্র্যাকটিস দিয়ে ট্যাগ কোশ্চেন বোঝাবো। এখন ট্যাগ কোশ্চেনটা ভালোভাবে বোঝার জন্য তোমাকে রুলের ক্লাসটাও করতে হবে, প্র্যাকটিসের ক্লাসটাও করতে হবে। আস্তে আস্তে একাধারে আমাদের চ্যানেলে সব ক্লাসই অ্যাড করা হয়ে যাবে। তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল কোয়ালিটেটিভ লার্নিংটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেল কোয়ালিটেটিভ লার্নিংটা সাবস্ক্রাইব করে দাও। আসো এখন রুল শুরু করা যাক। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এর ট্যাগ অংশটি হবে নেগেটিভ, এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ অংশটি হবে অ্যাফার্মেটিভ। তোমরা এতক্ষণ হয়তো বা বুঝে গেছো যে ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তোমার মূল সেন্টেন্স থাকে, এবং সে মূল সেন্টেন্সের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চেন করতে হয়, অর্থাৎ সেই মূল সেন্টেন্সের উপর ভিত্তি করে ট্যাগ অংশটা তৈরি করতে হয়। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিই। এখানে দেখো, হি ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি। আর দ্বিতীয় সেন্টেন্সটা, হি ইজন্ট আ স্টুডেন্ট, ইজ হি। এখানে তোমার প্রত্যেকটা ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে মেইন সেন্টেন্স থাকবে। দেখো, এক নাম্বার ট্যাগ কোশ্চেনে মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকার কারণে এটার অ্যান্সারটা ইজেন্ট হি হয়েছে, অর্থাৎ নেগেটিভ হয়েছে। এবং দ্বিতীয় সেন্টেন্সে হি ইজন্ট এ স্টুডেন্ট,
অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ থাকার কারণে এর ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ অর্থাৎ ইজ হি হয়েছে। তাহলে দেখো তোমার যখন মেইন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকবে তখন ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। দ্বিতীয় সেন্টেন্সটায় দেখো যেহেতু মেইন সেন্টেন্সটা নেগেটিভ আছে তাই এখানে হচ্ছে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হয়েছে। তোমাদের এখানে কিছুই বোঝার দরকার নেই যে কেন হি হইলো, কেন ইজ হইলো, কেন ইয়া হইলো, জাস্ট এতটুকু বোঝো নটটা কেন হইলো। কারণ অ্যাফার্মেটিভ প্রথম অংশটা অ্যাফার্মেটিভ হলে দ্বিতীয় অংশটা নেগেটিভ হবে, আর নেগেটিভ হইতে গেলে অবশ্যই তো নট যুক্ত করতে হবে। মানে তোমার একটা ট্যাগ কোশ্চেনে নট থাকতেই হবে, সেই নটটা হয় তোমার মেইন সেন্টেন্সে থাকবে নয়তো তোমার ট্যাগ কোশ্চেনে থাকবে। যদি মেইন সেন্টেন্সে দেয়া থাকে তাহলে তুমি ট্যাগ কোশ্চেনে দিবা না, যদি মেইন সেন্টেন্সে না দেওয়া থাকে তাহলে তুমি ট্যাগ কোশ্চেনে দিবা। কেন দিবা? কারণ ওই তো একটা নিয়ম আছেই তোমার যে ট্যাগ কোশ্চেনে নট থাকতেই হয়। আশা করি এই রুলটা তোমরা 80% হইলেও বুঝছো। বাকি 20% তোমাদেরকে আমি আস্তে আস্তে বাকিগুলো করতে করতে, বাকি রুলসগুলো করতে করতে, প্র্যাকটিস করতে করতে এমনি বুঝে যাবে ইনশাল্লাহ। তাই বাকি 20% নিয়ে তুমি টেনশন করিও না, তুমি জাস্ট পুরো ক্লাসটা করো, বাকি 20% এমনি আস্তে আস্তে হয়ে যাবে। এখন আসো একটা বেসিক রুলসে। প্রিভিয়াস রুলসে আমি তোমাদেরকে কি পড়াইলাম, যে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ হবে এবং নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ হবে। এখন সব কিছুর আগে তো তোমাকে নেগেটিভ সেন্টেন্সটা চিনতে হবে। হ্যাঁ, হয়তো বা এতদিন জানতা যে শুধু নট থাকলে নেগেটিভ হয়, কিন্তু এটা আসলে না, শুধু নট থাকলে কখনো নেগেটিভ হয় না। আরও কিছু ট্রাম আছে যেগুলো থাকলে, আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে নেগেটিভ হয়। তো চলো এই রুলসে আমরা সেটা দেখে নেই। কোনো সেন্টেন্সে যদি তোমার নো থাকে, নো থাকে এটা তো সবাই জানে যে নো থাকলে নেগেটিভ হয়। এর বাইরে যদি নান থাকে তাহলেও নেগেটিভ, নোবডি থাকলে নেগেটিভ, নাথিং থাকলে নেগেটিভ, নো থাকলে নেগেটিভ, নো ওয়ান থাকলে নেগেটিভ, হার্ডলি থাকলে নেগেটিভ, হার্ডলি থাকলে নেগেটিভ, স্কার্সলি থাকলে নেগেটিভ, বেয়ারলি থাকলে নেগেটিভ, রেয়ারলি থাকলে নেগেটিভ, সেলডম থাকলে নেগেটিভ। একটা জিনিস দেখো, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম এগুলো সবগুলোই নাবোধক অর্থ দিচ্ছে, মানে এগুলো সবগুলোর অর্থই না। হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম ইত্যাদি থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হিসাবে গণ্য হবে। এবং আমরা তো আগেই পড়ছি যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করতে হবে। আসো দুইটা উদাহরণ দিই। হি হার্ডলি কাম হেয়ার, হি হার্ডলি কাম হেয়ার, যেহেতু এখানে হার্ডলি আছে দেখো, তাই এর ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভে করছি। হি হার্ডলি কাম হেয়ার, সে কি এখানে আসে না, সেন্টেন্সটার মিনিং এরকম হয় সে কি এখানে আসে না। তো এটা নাবোধক অর্থ যেহেতু দিচ্ছে তাই তুমি এর ট্যাগ কোশ্চেনটা পজিটিভ করলা। এখন এখানে ডিড হি কেন হইলো, বা ডাজ হি কেন হইলো, ডাজ হি কেন হইলো, এইসব তোমাকে এখন বুঝতে হবে না, এইসব পরবর্তী রুলগুলোতে আস্তে আস্তে বুঝে যাবে এমনি। এখন বোঝো এইটা যেহেতু নেগেটিভ, এইখানে এটা পজিটিভ হইলো। হ্যাঁ, নেগেটিভ থাকলে পজিটিভ। এখন নেগেটিভ চিহ্ন তো আরও অনেকই আছে, শুধু নো, নান, নোবডি এগুলা। পাশাপাশি হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি এগুলো থাকলেও তোমার নেগেটিভ হিসাবে গণ্য হবে। আশা করি তুমি এই নেগেটিভ সেন্টেন্স আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যে ডিফারেন্সটা এইটা বুঝছো। এখন কি এগুলো যে সেন্টেন্সটা থাকবে না সেটাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই যে দেখো স্ক্রিনে যে তোমার ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, এই ওয়ার্ডগুলো থাকলে সেইটাই হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্স। দেখো এখানে আমার হাইলাইট করে দেওয়া আছে কিছু ওয়ার্ড, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম এগুলো বেশি বেশি করে মনে রাখবা। স্টুডেন্টদের এইটা হচ্ছে সব থেকে বেশি ভুল হয়। আশা করি তোমাদের আর ভুল হবে না, কারণ আমি তোমাদের উইক পয়েন্টটা ধরাই দিলাম, কোথায় ভুল হয় এটা ধরাই দিলাম। তো আমাদের তো এটা 1 নাম্বার রুল গেল। 1 নাম্বার রুলটা তাহলে কি ছিল তোমার? 1 নাম্বার রুলটা ছিল যে যদি মেইন সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, এবং মেইন সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। এরপরেও আমরা যে একটা জিনিস শিখছি যে নেগেটিভ মার্কারগুলো কী কী, মানে কী কী থাকলে আমরা নেগেটিভ হয় এটা বুঝবো। এর মধ্যে আমি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে বলছি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম। তো আসো এখন 2 নাম্বার নিয়মে যাই। 2 নাম্বার নিয়মের ক্ষেত্রে
তোমার মেইন সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকে না, এই মেইন সেন্টেন্সের সাবজেক্টটাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে গণ্য হবে। মেইন সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্টটাই তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের ক্ষেত্রে সর্বদা প্রোনাউন বসে। প্রোনাউন বসে বলতে কি, ধরো তোমার যদি মেইন সেন্টেন্সের শুরুতে রহিম থাকে, তাহলে তোমার ট্যাগ কোশ্চেনে সাবজেক্টটা রহিম না বসে তুমি হি বসাবা। যদি করিম থাকে, করিম না বসে তুমি হি বস। যদি মেইন সেন্টেন্সের সাবজেক্টটা তোমার কি হয়, রিনা থাকে, তুমি রিনা না বসায় সি বসাবা। আশা করি বিষয়টা ক্লিয়ার হইছো। মানে তোমাদের নাউনটা বসবে না, নাউন না বসে প্রোনাউন বসবে। এরপর আসো, সেন্টেন্সের সাবজেক্ট প্রোনাউন থাকলে ট্যাগ অংশে এটি অপরিবর্তিত থাকবে। মানে যেহেতু ট্যাগ অংশে প্রোনাউন বসাতে হবে, যদি সেন্টেন্সের সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে তোমাকে প্রোনাউনই রাখতে হবে, আর কোনো চেঞ্জ করতে হবে না। মানে এইটা হইলে এইটা তোমাদের জন্য অনেক সোজা, যে প্রোনাউন আছে প্রোনাউনই রাখবো। তো চলো কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আবার সে আগের উদাহরণটাই দেখো, একটা উদাহরণ দিয়ে দেখলেই তোমাদের জন্য সুবিধা হবে। দেখো হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। দেখো এখানে হিটা কিন্তু প্রোনাউন, ছোটো থেকেই তো শিখে আসছো, হি সি ইট এগুলো হচ্ছে প্রোনাউন। যদি তোমার হিটা এখানে প্রোনাউন হয় তাহলে হি ইজ আ স্টুডেন্ট, ট্যাগ অংশের সাবজেক্ট কী হবে, প্রোনাউনটাই হবে, হি বসছে। এই জন্য দেখো এখানে হি বসছে। হি ইজেন্ট এ স্টুডেন্ট, হি ইজেন্ট এ স্টুডেন্ট। এখানে কি হিটা কি এখানে প্রোনাউন, এই জন্য এখানে ট্যাগ অংশে গিয়ে হি বসছে। এখন আরেকটা জিনিস তুমি নোটিস করো, দেখো এখানে মেইন সেন্টেন্সে তো আমরা জানি নট না থাকলে ট্যাগে গিয়ে নটটা বসাইতে হবে। দেখো প্রথম সেন্টেন্সে আমরা ভার্বের পরে নটটা বসাইছি, নট তো সবসময় ভার্বের পরেই বসে, এই জন্য ভার্বের পরে নট বসাইছি। এরপর দেখো দ্বিতীয় সেন্টেন্সটা নেগেটিভ ছিল এবং এই জন্য আমরা এর ট্যাগ অংশে ভার্বের পরে কোনো নট বসাইনি। মানে যেহেতু মেইন সেন্টেন্সে নট ছিল আমরা তাই ট্যাগ অংশে গিয়ে আর নট বসাইনি। এখন তোমরা হয়তো বা বলবা ভাইয়া এখানে ইজ ক্যান বসলো, আর ক্যান বসলো না, ওয়াজ ক্যান বসলো না, ওয়ার ক্যান বসলো না। ভাইয়া আস্তে আস্তে সব ক্লিয়ার হব, পরবর্তী রুলগুলোতে আমরা এগুলা নিয়েই কথা বলবো। দেখো সেন্টেন্সে যদি তোমার সাবজেক্টটা নাউন থাকে তাহলে ট্যাগ অংশে এটি পরিবর্তিত হয়ে ওই নাউনের প্রোনাউন। আমরা এখন দেখি মেইন সেন্টেন্সের কোন নাউন থাকলে এর বদলে ট্যাগ অংশে গিয়ে তোমার প্রোনাউন হিসেবে হি ব্যবহৃত হয়। মেইন সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে কোনো পুরুষের নাম থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে গিয়ে সেই পুরুষের নামের বদলে হি ব্যবহৃত হয়। যেমন রানা, রনি এগুলো থাকলে এর বদলে হি ব্যবহৃত হবে। যদি শক্তিধর কোনো কিছু বোঝায়, যেমন সামার, উইন্টার, ডেথ অর্থাৎ মৃত্যু বোঝায়, বা ডে বোঝায় দিন বোঝায়, টান্ডার অর্থাৎ তোমার কি, টান্ডার হচ্ছে বিদ্যুৎ চমকানো বোঝায় বা বজ্রপাত বোঝায়। এরপর হচ্ছে রিভেঞ্জ, অয়ার এগুলো যদি বোঝায় তাহলে এর পরিবর্তে হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেনের গিয়ে প্রোনাউন হিসেবে হি বসবে। তাহলে তুমি দেখো যদি পুরুষের নাম থাকে হি বসবে, যদি সামার উইন্টার থাকে হি বসবে, সান ডেথ থাকলে হি বসবে, রিভেঞ্জ থাকলে হি বসবে, ওয়ার থাকলে হি বসবে, ডে থাকলে হি বসবে। স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো, যা যা আছে এগুলো সব থাকলে হি বসবে। সুন্দর করে নোট করে নাও, উইদাউট নোট পড়াশোনা হবে না, নোট করে নাও এবং এটা মুখস্থ করো, একদম ঠাডা মুখস্থ করো, কজ এইসব মুখস্থ না থাকলে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা না। চলো এইবার দেখি কোন কোন নাউনের পরিবর্তে ট্যাগ অংশের প্রোনাউনে গিয়ে সি বসে। তো স্ক্রিনে লক্ষ্য করো, যদি তোমার নারীর নাম থাকে, কোনো নারী অর্থাৎ মেয়ের নাম থাকলে এর পরিবর্তে সি বসবে। যদি মাধুর্যতা বোঝায়, কমনীয়তা, নমনীয়তা, মাতৃত্ব যদি বোঝায় তাহলে এর পরিবর্তে সি বসে। এখন তুমি ইন্ডিকেট করা অংশটা ভালো করে নোটিস। দেশের নামের পরিবর্তে সি বসে, জাহাজের নামের পরিবর্তে সি বসে, মুনের পরিবর্তে সি বসে, আর্থের পরিবর্তে সি বসে, হোপের পরিবর্তে সি বসে, পিসের পরিবর্তে সি বসে, নাইটের পরিবর্তে সি বসে, স্প্রিংয়ের পরিবর্তে সি বসবে, অটামের পরিবর্তে সি বসে।
এখানে দেখো দেশের নাম যখন বসবে, যদি তোমার বাংলাদেশ থাকে সাবজেক্টে, তোমার এই পাশে প্রোনাউন হবে সি। যদি ইংল্যান্ড থাকে এ পাশে প্রোনাউন হবে সি। যদি তোমার ইন্ডিয়া থাকে এই পাশে প্রোনাউন হবে সি। যদি জাহাজের নাম থাকে, যেমন দ্য টাইটানিক যদি থাকে, এই পাশে গিয়ে হবে। এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রিভিয়াস রুলসে পড়ছিলাম কি সামার এবং উইন্টার যদি থাকে তাহলে এর পরিবর্তে হি বসে। দেখো সামার এবং উইন্টারও দুইটা হচ্ছে ঋতুর নাম, এই ঋতুর নামের পরিবর্তে কিন্তু হি বসলো, কিন্তু এখানে স্প্রিং আর অটাম মানে বসন্ত আর শরৎকালের পরিবর্তে সি বসবে, কারণ স্প্রিং এবং অটাম দ্বারা তোমার একটা কমনীয়তা বোঝায়, এই সৌন্দর্যটা কমনীয় সৌন্দর্য। আর যখন তুমি সামার বা উইন্টার ইউজ করবা, এখানে তোমার হচ্ছে কঠোরতা বোঝাচ্ছে, এইখানে শক্তির একটা জিনিস আছে, এই জন্য এখানে তোমার ওদের পরিবর্তে হি বসে। আশা করি এইটা নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন হবে না। স্টুডেন্টদের কিন্তু এইটা অনেক ভুল হয়, আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিলাম, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর ভুল হবে না। আবার বলতেছি, সব কিছু নোট করে নাও ভাই, নোট ছাড়া পড়লে মনে থাকবে না, আর এইসব মুখস্থ না করলে ট্যাগ কোশ্চেন তোমাকে গুলাই খাওয়াইলেও তুমি পারবা না। এখন আসো দেখো কোন নাউনগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট বসে। যদি মেইন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কোনো বস্তুর নাম থাকে তাহলে এর পরিবর্তে ইট বসবে। এরপর যদি কোনো নিম্ন শ্রেণীর জীব, অর্থাৎ যদি তোমার ক্যাট থাকে, ডগ থাকে, তাহলে এর পরিবর্তে তুমি ইট বসাইতে পারবা। যদি শিশু থাকে, শিশু বোঝায় অর্থাৎ দ্য বেবি, দ্য চাইল্ড বোঝায়, তাহলে তুমি ইট বসাইতে পারবা। এছাড়া যদি সাবজেক্টে এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং এই চারটা থাকে, এই চারটার পরিবর্তেই তুমি ইট বসাইতে পারবা। দেখো এই জায়গাটা ভালোভাবে খেয়াল করো, মেইন সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং থাকে, এর পরিবর্তেও ইট বসে। এছাড়া যদি শিশু থাকে ইট বসবে, মানে দ্য বেবি, দ্য চাইল্ড থাকলে ইট বসবে, কিন্তু দ্য চিলড্রেন কিন্তু থাকলে আবার দে বসবে। এটা পরে বোঝাচ্ছি, এখানে সিঙ্গুলার প্লুরালের বিষয় আছে। প্রথমে এইটা বুঝো, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং এই চারটা থাকলে এর পরিবর্তে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে ইট বসবে। যদি তোমার নিম্ন শ্রেণীর জীব থাকে ইট বসবে, বস্তু থাকলে ইট বসবে। আশা করি ইটের বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার। এতক্ষণ তোমাদেরকে আমি তিনটা রুলস পড়াইলাম, তাই না? একটা হচ্ছে কখন হি বসবে, কখন সি বসবে, আর একটা কখন ইট বসবে। তো অনেকেই হয়তো বা এতক্ষণ কিছুই বোঝো নাই, হোপলেস হয়েও না, ভিডিও কেটে দিও না, সব সমাধান আছে কোয়ালিটেটিভ লার্নিংয়ে। আসো আমরা এখন একটা করে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, একটা না সরি দুইটা করে এক্সাম্পল দেবো যেন তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারো। দেখো প্রথমে দেখো কখন সি বসবে সেইটা তুমি এক্সাম্পল দেখো। দ্য মুন গিভস আস লাইট, দ্য মুন গিভস আস লাইট। দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভে আছে, তাহলে এর ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, এই জন্য ওটার ভার্বের সাথে নট বসছে। এটা পরবর্তীতে দেখতেছি কখন ভার্বের সাথে কি হবে। প্রথমে দেখো এখানে দ্য মুন আছে যেহেতু, এই জন্য এর সাবজেক্টটা সি বসছে, কারণ আমরা একটু আগে পড়ে আসলাম যখন কি থাকবে, যখন হচ্ছে তোমার দ্য মুন সাবজেক্ট হবে বা মুন সাবজেক্ট হবে তখন হচ্ছে সি বসবে। দ্বিতীয় সেন্টেন্সটা নোটিস করো, দ্য টাইটানিক সাঙ্ক ডিডেন্ট সি, এখানে সাবজেক্টটা সি হয়েছে। কেন সি হয়েছে? দ্য টাইটানিক হচ্ছে তোমার একটা জাহাজের নাম, এবং আমরা একটু আগে রুল পড়ে আসলাম জাহাজের নামের পরিবর্তে সি বসে। ঠিক আছে, জাহাজের নামের পরিবর্তে সি বসে। আশা করি সি নিয়ে তোমাদের আর কোনো হচ্ছে কনফিউশন নাই। এরপর দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস এই সেন্টেন্সটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এইখানে দুইটা জিনিস বোঝার আছে। তোমাদের মনে আছে আমরা ফার্স্টে পড়ে আসছিলাম সেলডম থাকলে কোনো সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হিসাবে গণ্য হয়, এই জন্য এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। এবং তোমরা এই ট্যাগ অংশটা লক্ষ্য করলে দেখবা এর ভার্বের পরে কোনো নট বসে নাই, অর্থাৎ এর ট্যাগ অংশটা অ্যাফার্মেটিভ করছে। অ্যাফার্মেটিভ কেন করলো? কারণ আমরা জানি সেলডম থাকলে সেইটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়।
এখন দেখো এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ, একটি পাগল কুকুর, এ বার্কিং ডগ। হ্যাঁ, এটা তো ইতর প্রাণী বুঝাইছে, আর আমরা এখনই পড়লাম ইতর প্রাণী থাকলে এর পরিবর্তে ইট বসে। তাহলে দেখো এ বার্কিং ডগ, এই ডগের পরিবর্তে, বার্কিং ডগের পরিবর্তে ইট বসছে। এরপর দেখো দ্বিতীয় বাক্যটা, এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার ডাজেন্ট ইট। এখানে ডাজ কেন বসলো এই বিষয়টা তোমরা পরে বুঝবা। এখন আগে দেখো সাবজেক্টটা যে ইট বসলো, সাবজেক্ট কেন ইট বসলো একটু আগে পড়লাম, যদি এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং থাকে তাহলে ইট বসবে। যেহেতু এই সেন্টেন্সটা সাবজেক্ট হিসাবে এভরিথিং আছে, এই জন্য ট্যাগ অংশে সাবজেক্ট গিয়ে ইট বসছে। এখন দুইটা বেসিক রুল দেখো, এইটা ধরো আমরা ভার্বের মধ্যে চলে আসলাম। দুইটা বেসিক রুল হচ্ছে, যদি কখনো সাবজেক্ট দে হয়, মানে আমরা যে সকল ক্ষেত্রে পড়লাম সাবজেক্ট দে, এবং যখন সাবজেক্ট দে হবে সেখানে সব সময় তোমার ট্যাগ কোশ্চেনে আর বসবে, নয়তো আর এন্ড বসবে। মানে যদি তোমার অ্যাফার্মেটিভ করতে হয় তুমি আর বসাবা, আর নেগেটিভ করতে হলে আর এন্ড বসাবা। এখানে কখনোই এম বা ইজ বসবে না, দের সাথে কখনোই এম বা ইজ বসে না। যদি পাস্ট টেন্স হয় তাহলে তুমি ওয়ার বসাবা, দের সাথে ওয়ার, আর নেগেটিভ হইলে ওয়ারেন্ট বসাবা, কিন্তু কখনোই ওয়াজ বসাবা না, কারণ দের সাথে কখনো ওয়াজ বসে না, সেটা কোনো অবস্থাতেই দের সাথে ওয়াজ বসে না। যদি তোমার মেইন সেন্টেন্সে ওয়াজ মডেল ভার্ব হিসেবে থাকে তারপরেও কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। এরপরে দেখো দের সাথে সবসময় হ্যাভ বসে, এবং যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে তুমি হ্যাভেন্ট বসাবা, দের সাথে হ্যাভ বা হ্যাভেন্ট বসাবা। কোনো অবস্থাতেই দের সাথে তুমি হ্যাজ বসাবা না। এরপর দেখো ডু ভার্ব যখন হবে তখন তুমি ডু বসাবা, কখনোই দের সাথে ডাজ বসাইতে পারবা না, দের সাথে কখনোই ডাজ বসে না, কোনো অবস্থাতেই না। এখানে একটা জিনিস দেখো, যখন যদি পাস্ট টেন্স হয়, যদি পাস্ট টেন্স হয় তখন ডিড বসাইতে পারবা, ডিডের কোনো বাধা ধারা নিয়ম নাই। সেকেন্ড বেসিক রুলটা হচ্ছে ইট নিয়ে। আমরা যে সকল ক্ষেত্রে পড়লাম যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হবে, এই ক্ষেত্রে তুমি ইটের সাথে সবসময় ইজ বসাবা, ইটের সাথে ওয়াজ বসাবা, ইটের সাথে হ্যাজ বসাবা, এবং ইটের সাথে ডাজ বসাবা। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ইটের সাথে নট বসাবা, মানে ইজেন্ট বসাবা, ওয়াজেন্ট বসাবা, হ্যাজেন্ট বসাবা, ডাজেন্ট বসাবা। মনে রাখবা ইটের সাথে কখনো আর হয় না, ইটের সাথে কখনো ওয়ার হয় না, ইটের সাথে কখনো হ্যাভ হয় না, ইটের সাথে কখনো ডু হয় না। একইভাবে ইটের সাথে কখনো আরেন্ট হয় না, ইটের সাথে কখনো ওয়ারেন্ট হয় না, ইটের সাথে কখনো হ্যাভেন্ট হয় না, ইটের সাথে কখনো ডোন্ট হয় না। এই দে আর ইট নিয়ে ভার্ব বসাইতে গিয়ে স্টুডেন্টরা সব থেকে বেশি ভুল করে। আর আমরা তো তোমাদেরকে এই বিষয় দুইটাই ক্লিয়ার করে দিলাম আলাদা করে বেসিক নোট দিয়ে, আশা করি তোমরা আর ভুল করবা না। আর এই আমরা এমনি ভাঙে ভাঙে পড়াই জন্যই তো সব কিছু থেকে কোয়ালিটেটিভ লার্নিংটা ভিন্ন। কিন্তু শোনো, তোমরা সবাই নোট করে নাও, নোট না করলে কিন্তু পরীক্ষার আগে এগুলা মনে থাকবে না, একটা সুন্দর করে নোট করে নাও। কোয়ালিটেটিভ লার্নার্স। এরপর দেখো কোন কোন ক্ষেত্রে দে বসে, কোন কোন ক্ষেত্রে প্রোনাউন হিসেবে দে বসবে। যদি মেইন বাক্যের সাবজেক্ট প্লুরাল নাউন হয় তাহলে এর ট্যাগ অংশের প্রোনাউন হিসেবে দে বসবে। একটু পর এক্সাম্পল দিচ্ছি, সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে দে বসবে, প্লুরাল হইলে দে বসবে। এছাড়া আরও কিছু ক্ষেত্রে দে বসে, যদি সাবজেক্ট হিসেবে এনি ওয়ান, এনিবডি, এভরি ওয়ান, এভরিবডি, সাম ওয়ান, সামবডি, নো ওয়ান বা নান এবং নো বডি থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমার এদের পরিবর্তে দে বসবে। দেখো এনিবডি, এভরিবডি, সামবডি, সাম ওয়ান, নান, নো ওয়ান, নো বডি, এগুলো থাকলে এগুলোর পরিবর্তেও দে বসবে। কিচ্ছু বোঝো নাই? ওকে, এক্সাম্পল দিচ্ছি তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার এক্সাম্পল দিয়ে সব ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ফিশেস ক্যান নট ফ্লাই, ফিশেস ক্যান নট ফ্লাই। ফিশেস এখানে দেখো প্লুরাল আছে, এবং প্লুরাল থাকার কারণেই এই পাশে আসে সাবজেক্ট দে বসছে। ফিশেস ক্যান নট ফ্লাই, ক্যান দে? অল মেন আর ব্রাদার্স, অল মেন আর ব্রাদার্স। এখানে কিন্তু ম্যান থাকলে সিঙ্গুলার হইতো, যেহেতু মেন
সেহেতু এখানে প্লুরাল, অল মেন আর ব্রাদার্স। আর প্লুরাল হওয়ার জন্যই এখানে দে বসছে, আরেন্ট দে। আশা করি দে কেন হচ্ছে তোমরা ক্লিয়ার। এইদার অফ গার্লস ইজ ইন্টেলিজেন্ট, দেখো গার্লসটা এখানে যেহেতু প্লুরাল নাউন, সেহেতু এখানে আবার দে বসছে। এইদার অফ গার্লস ইজ ইন্টেলিজেন্ট আরেন্ট দে। তারপরের সেন্টেন্সটা নোটিস করো, নেইদার অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, এখানে দেখো গার্লস আছে অর্থাৎ প্লুরাল আছে, এই কারণেই এখানে ট্যাগ অংশে গিয়ে দে বসলো, ওয়ারেন্ট দে। এভরিবডি হেল্পড মি, ডিডেন্ট দে। দেখো কেন দে হইলো, আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দেই। একটু আগে আমরা একটা রুলস পড়ছিলাম, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এবং যদি প্লুরাল নাউন থাকে, নান থাকে, এগুলো সবগুলোর পরিবর্তে প্রোনাউন হিসেবে দে বসাতে হয়। এই কারণে এগুলো সবগুলোতে দে বসছে। আশা করি তোমরা দের বিষয়টা সবাই ক্লিয়ার হইছো। প্রথম থেকে তোমরা প্রথমে শিখছো যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের বিষয়টা। এখন আসো তোমরা ট্যাগ কোশ্চেনের ভার্বের বিষয়টা। ট্যাগ কোশ্চেনের ভার্বটি সর্বদা মেইন সেন্টেন্সের ভার্বের উপর নির্ভর করে। এই জিনিসটা ভালো করে বোঝো। ট্যাগ কোশ্চেনের যে ভার্বটা হবে, এইটা তোমার মেইন যে সেন্টেন্স থাকবে, এই মেইন সেন্টেন্সের ভার্বের উপরেই ট্যাগ কোশ্চেনের ভার্বটা নির্ভর করে। মেইন সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, অথবা মডাল ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটি হবে ট্যাগ অংশের ভার্ব। মানে যদি বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে এবং মডাল ভার্ব থাকে, সেই ভার্বটি সরাসরি গিয়ে হবে তোমার ট্যাগ অংশের ভার্ব। এখন দেখো, বুঝছি অনেকে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব কি এইটা বোঝো না, এবং এই জন্য আছে আমাদের কোয়ালিটেটিভ লার্নিংয়ের স্পেশাল যে ইয়েটা, বেসিক নোট। আসো বেসিক নোটটা দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টি ভার্বকে একত্রে বি ভার্ব বলা হয়। দেখো তাহলে বি ভার্ব 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই 8টা বি ভার্বের মধ্যে তোমাদের ট্যাগ কোশ্চেনের জন্য মাত্র 5টা লাগবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপর দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অনেক ক্ষেত্রে হ্যাভিংটাও হ্যাভ ভার্ব হিসেবে ধরা হয়, কিন্তু তোমাদের এখানে লাগবে না, এই 3টা পড়লেই হবে হ্যাভ ভার্ব, তাহলে এই 3টা। আর মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড ইত্যাদি। আরও মডাল ভার্ব অনেক আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। এই কয়টা তোমাদের ট্যাগ কোশ্চেনের জন্য লাগবে। তো দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব ভালোভাবে বলতেছি, এগুলো মুখস্থ করো। এগুলো মুখস্থ না করলে কখনোই তোমার ট্যাগ ক্লিয়ার হবে না। আর এগুলো মুখস্থ করতে গেলে প্রথমে প্রপারলি একটা নোট করো, সুন্দর নোট থাকলে তখন তোমার পড়তে সুবিধা হবে। আমি তো একবার পড়ায় দেবো, তোমার নোটটা তোমাকেই বারবার পড়তে হবে। এখন দেখো মেইন সেন্টেন্সে যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব না থাকে, তাহলে কি করবা? এই ক্ষেত্রে তুমি কেমনে ভার্ব বসাবা? এই ক্ষেত্রে তোমার প্রিন্সিপাল ভার্বটা অনুসারে, মানে মেইন সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব অনুসারে ডু, ডাজ বা ডিড হবে ট্যাগ অংশের ভার্ব। এখন কথা হচ্ছে কখন ডু হবে, কখন ডাজ হবে, কখন ডিড হবে। আসো বেসিক নোট দেখো, অনেকে অনেকভাবে শেখায়, আমি একদম তোমাদের যেটা ট্যাগ অংশের জন্য প্রয়োজন অতটুকুই শেখাচ্ছি, কিন্তু মনে রাখবা এটা তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে ভুলে যাবা। আসো কথা না বাড়ায় মেইন জিনিসটা দেখো। হি, সি, ইট যদি সাবজেক্ট হয়, মানে সাবজেক্ট কেমনে হয় এটা তো আমরা বুঝছি, কোন সাবজেক্ট কখন হবে বুঝছি। যদি তুমি হি, সি, ইট সাবজেক্ট করতে পারো, তাহলে ডাজ হবে, হি, সি, ইটের সাথে ডাজ হবে, হি, সি, ইটের সাথে কখনো ডু হবে না। এবং ডুর কাহিনীটা দেখো, যখন সাবজেক্ট ইউ হবে বা যখন সাবজেক্ট দে হবে, তখন তোমার ডু হবে। যখন দে হবে বা ইউ হবে, তখন ভার্ব ডু হবে। একটা জিনিস তুমি মনে করাই দিই তোমাদেরকে,
এখানে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডু হবে, যদি নেগেটিভ হয় ডোন্ট হবে, যদি অ্যাফার্মেটিভ হয় ডাজ হবে, যদি নেগেটিভ হয় ডাজেন্ট হবে। এরপর দেখো মেইন সেন্টেন্সের ভার্ব যদি পাস্ট ফর্মে অর্থাৎ যদি V2 থাকে তাহলে ট্যাগ অংশের ভার্বে গিয়ে ডিড বসবে। এটা কিন্তু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডিড বসবে, যদি নেগেটিভ করতে হয় তাহলে ডিডেন্ট বসবে। সিম্পল। আশা করি ভার্বের বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো। তাহলে কি আবার ভার্বের বিষয়টা পুরোটা দেখো। যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব থাকে তাহলে ওই ভার্বটাই হবে তোমার ট্যাগ অংশের ভার্ব। আর যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব না থাকে সেক্ষেত্রে মেইন সেন্টেন্সের ভার্ব অনুসারে ডু, ডাজ এবং ডিড বসবে। এখন হি, সি, ইট থাকলে ডাজ বসবে, ইউ, দে থাকলে ডু বসবে, এবং যদি V2 থাকে তাহলে ডিড বসবে, V2 থাকলে ডিড বসবে। আশা করি ভার্বের এই বেসিক অংশটা তোমরা ক্লিয়ার। একটা কোশ্চেন হবেই। এখন যে নিয়মগুলো পড়াবো এটা একদম ইজি নিয়ম, কিন্তু একদম অনেক বেশি ইম্পর্টেন্ট নিয়ম। এই নিয়মগুলো 7 স্টার 10 স্টার দিয়ে রাখো। যদি কোনো সেন্টেন্স ভার্ভ দ্বারা শুরু হয়, মানে মেইনলি তুমি ভার্ভ বুঝতেছো তো ভাই, ভার্ভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে, সেটাই হচ্ছে ভার্ভ। কথা হচ্ছে মেইনলি তোমাদের দুই থাকবে পরীক্ষায়, ডু ভার্ভটাই বেশি থাকে, হ্যাঁ, বা সিট, এগুলো ভার্বও থাকতে পারে, ভার্ভ থাকলেই হইলো। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ভ দ্বারা শুরু হয় তাহলে ওইটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, এতটুকু তো জানো। আর যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সেই ট্যাগ হবে উইল ইউ। এখন এইটা অ্যাফার্মেটিভ হইলেও উইল ইউ বসাবা, নেগেটিভ হইলেও উইল ইউ বসাবা। মানে তুমি যেখানেই দেখবা ভার্ভ দ্বারা শুরু হবে তুমি উইল ইউ বসাবা, আর তোমাকে কিছু দেখার দরকার নেই। ভার্ভ দ্বারা শুরু মানে উইল ইউ, এটা একদম ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে রাখো। ভার্ভ দ্বারা শুরু হলেই উইল ইউ, এইটা আসবেই ভাই। কোনো সেন্টেন্স যদি লেটাস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ অংশটি হবে শ্যাল উই, লেটাস। আর এইটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটাসটাকে একসঙ্গে বলা হয় লেটস, দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হবে শ্যাল উই। এক্ষেত্রে তোমাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ কিছু দেখতে হবে না, ডাইরেক্ট শ্যাল উই। তাহলে কি লেটাস দ্বারা শুরু হইলেই এর ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। লেটাস বা লেটস দ্বারা শুরু হইলে এর অ্যান্সার হবে শ্যাল উই। তাহলে দেখো এর আগে পড়ছি যে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হলে উইল উই, আর হচ্ছে তোমার যদি লেটাস দ্বারা শুরু হয়, এখন বললাম লেটাস দ্বারা শুরু হলে শ্যাল উই, উইল ইউ শ্যাল উই। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে একটা না একটা আসবেই। তুমি এখন এখান থেকে এক্সাম্পলটা দেখে নাও। লেট আস ডু দ্য ওয়ার্ক শ্যাল উই, লেটস হ্যাভ আ ওয়ার্ক শ্যাল উই। দেখছো এখানে কিন্তু এই কি ভার্ব আছে না আছে অত কিছুই দেখার দরকার নাই। এখানে কি সেন্টেন্স কি ভার্ব কিছুই তোমার দেখার প্রয়োজন নয়, ডাইরেক্ট লেট আস আছে শ্যাল উই, লেটস শ্যাল উই, লেটস শ্যাল উই। আর এখানে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে উইল ইউ, এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা ডোন্ট দ্বারা আছে সেটাতেও উইল ইউ, যেটাতে ডু আছে সেটাতেই উইল ইউ, মানে কোনো এখানে সেন্টেন্স স্ট্রাকচার কোনো ম্যাটার করতেছে না। পরে আসো দুইটি সাবজেক্ট বোথ ডট ডট অ্যান্ড দ্বারা যুক্ত হলে ট্যাগ অংশটি সাবজেক্ট হবে দে। যদি দুইটা সাবজেক্ট বোথ ডট ডট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে এদের সাবজেক্ট হবে দে। এখন দেখো একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। বোথ আসিফ অ্যান্ড তমাল হ্যাভ অ্যারাইভড। এখানে তুমি দেখো হ্যাভ ভার্ব আছে, তাহলে তুমি এই হ্যাভটা নাও, আর এইটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ওইটা নেগেটিভ হবে তাই হ্যাভেন্ট হইল। আর এখানে তো এখনই পড়লাম বোথ ডট ডট অ্যান্ড দ্বারা শুরু হইলে এইটার হচ্ছে তোমার প্রোনাউন হবে দে, এখানে এই জন্য দে হয়েছে। ঠিক আছে, এখন দেখো রুল 7, দুইটি সাবজেক্ট নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হলে ট্যাগ অংশটি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। যদি নট অনলি বাট অলসো তাহলে ট্যাগ অংশটির প্রোনাউন দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। এক্সাম্পল দেখো, নট অনলি আসিফ বাট অলসো হার ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল। নট অনলি আসিফ বাট অলসো হার ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল। এখন এখানে দেখো দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ অলসোর পর যে সাবজেক্ট এটা ফ্রেন্ডস, অর্থাৎ এটা প্লুরাল আছে, প্লুরাল থাকার কারণে এখানে দে বসলো। এখানে যদি
ফ্রেন্ড হতো তাহলে এখানে হি বসতো, ঠিক আছে, হি বা সি যে কোনো একটা বসতো। যেহেতু এখানে প্লুরাল আছে এটাও প্লুরাল হবে। আশা করি তোমরা সব ক্লিয়ার হইছো। লাস্টে যে 3টা রুল পড়াইলাম, এই যে তোমার ভার্ব দ্বারা শুরু, লেটাস, লেটস, তারপর নট অনলি বাট অলসো, বোথ, ডট ডট অ্যান্ড, এই 3-4টা রুল অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 3-4টা রুল ভালোভাবে পড়বা। এই 3-4টা রুল থেকেই তোমার 5টার মধ্যে 2 থেকে 3টা থাকবে ইনশাল্লাহ। ক্লাসটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, যারা আজকে কিছু বোঝোনি তারা হোপলেস হয়েও না, তাদের সঙ্গে দেখা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসা পরবর্তী ক্লাসে। ততক্ষণ আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।